জাদু বলে ভাই বোনের বিয়ে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ভোটার লিস্টে, আজকে তাদের দেখা যাচ্ছে। বাবা আর ছেলের বয়সের পার্থক্য কত? দুজনেই ভোটার, বাবার ছেলের বয়সের পার্থক্য 10 বছর। ভাবুন একটু, কি দেখি বাবা, 9 বছর বয়স থেকেই এদের কি একটু পুরস্কার দেওয়া যায় না? এরা কি একটু আপনাদের কাছ থেকে কোনো মানবিক দিকের সন্ধান পেতে পারে না? আজকে এরাই পশ্চিমবঙ্গের ভোটে ঢুকে পড়েছে। মেদিনীপুর জেলায় মানুষ উদ্বাস্তুর সংখ্যা কম, ওপার বাংলার মানুষের উদ্বাস্তুর যন্ত্রণা থেকে আপনারা কিছুটা মুক্ত আছেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের মানুষ জানেন, আপনাদের ওদিকের কালনার মানুষ জানেন, সমুদ্রগড়ের মানুষ জানেন, পূর্বস্থলীর মানুষ জানেন, নাসরতপুরের মানুষ জানেন। কিন্তু মেদিনীপুরের মানুষ উদ্বাস্তু সমস্যা সেভাবে দেখে উঠতে পারেননি। আপনাদের কিন্তু এবার সরাসরি উদ্বাস্তু হতে হবে, কারণ আমাদের যিনি মন্ত্রী ফিরহাদ হাকিম, উনি বলে দিয়েছেন যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। প্রত্যেক মুসলমানের উচিত একজন করে হিন্দুকে অন্তত ওদের দলে টেনে নিয়ে যাওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি যে ধর্ম নিয়ে নড়াচড়া করে ওটা কন্যা ধর্ম। আজ এই বক্তব্য ঈদুল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাখছেন। রাজ্যে 40,000 চাকরি বিক্রি হয়ে মানুষের জীবন যৌবন লুট করেছে বর্তমানের সরকার। এই সরকার মেধাকে প্রতারণা করেছে, এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এই সরকার বালি খেয়েছে, কয়লা খেয়েছে, মিড ডে মিলের চাল খেয়েছে, এই সরকার রেশনের গম খেয়েছে, আবার লালু প্রসাদের পার্টি সার্টিফিকেট নিচ্ছে। খাবার খবর এদের কাছে নেই, ওটা লালু খেয়েছিলেন, ওটারও ব্যবস্থা এরা করে দেবে। এই পরিস্থিতির মধ্যে থেকে আজকে নির্বাচন চলেছে। আমরা আপনাদের কাছে এসেছি একটা পরিবর্তন যাত্রা নিয়ে। 5,000 কিলোমিটারের যাত্রা, 240টা বিধানসভার উপর দিয়ে যাত্রা চলেছে। মানুষ পরিবর্তন চাইছেন। আমরা মানুষের কাছে এসে বলেছি রঙের পরিবর্তন নয়, পতাকার পরিবর্তন নয়, শুধুমাত্র সরকারের পরিবর্তন নয়, এই পরিবর্তনের একমাত্র লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। শিল্পায়ন ছাড়া কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যের। বৃহৎ শিল্প চাই, রাজ্যে বড় বিনিয়োগ চাই। এ রাজ্যে বিনিয়োগ না এলে নতুন কর্মসংস্থান তৈরি হবে না। এ রাজ্যের বিচার ব্যবস্থা আজকে আক্রান্ত, সাংবাদিকরা রক্তাক্ত, ক্ষতবিক্ষত। এ রাজ্যে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই বিদ্যাসাগরের মাটি, যে মাটি থেকে বিদ্যাসাগর ওই বর্ণ পরিচয় লিখে আমাদের লিখতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, আমাদের মানুষ করেছেন, আজকে সেই মাটির মানুষকে অমানুষ বানানোর চেষ্টা করছে এই বর্তমানের তৃণমূল। আজকে তাদের হাত থেকে আমরা উঠতে চাই। আজকে রুখে দাঁড়াতে হবে এই ধর্মান্ধতার বিরুদ্ধে, রুখে দাঁড়াতে হবে এই মৌলবাদের বিরুদ্ধে। যারা আওয়াজ তুলেছিলেন বাংলার মাটিতে, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा, যে বামপন্থীরা দাঁড়িয়ে বলেছিলেন মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান যদি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, আজকে তারা ঘুরপথে আবার ভারতবর্ষে আসছে। আপনারা ভেবে দেখুন, মেদিনীপুর জেলা থেকে একটু দূরে তাকান, সীমান্তবর্তী জেলার দিকে তাকান, দুই দিনাজপুর দেখুন, মুর্শিদাবাদ দেখুন, মালদা দেখুন, নদিয়া দেখুন, দক্ষিণ 24 পরগনা দেখুন, সম্পূর্ণ জনসন্তুলন বদলে গিয়েছে। আজকে মেদিনীপুর জেলার রোহিঙ্গা ঢুকেছে, মুর্শিদাবাদ জেলাকে এপিক সেন্টার বানিয়ে চারিদিকে আজকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আর আজকে পশ্চিমবঙ্গের কারণে বিহার, ঝাড়খণ্ডের আজকে তাদের বনাঞ্চল এবং সীমাঞ্চলের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। সারা ভারতবর্ষে ISIS এর অগ্রগতিবিধি বাড়ছে। কোভিড কালে এখান থেকে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে
তারা বিভিন্ন সেলকে অ্যাক্টিভেট করে দিয়েছে। আজকে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে আজকে সীমান্তবর্তী অঞ্চলগুলোর মধ্যে জামাতের উত্থান, ওপারে রবীন্দ্রনাথের মূর্তির ভাঙচুর হচ্ছে, আর এপারে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা মালদায় দাঁড়িয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে একজন নেতা প্রকাশ্যে বলছে আমরা 70%, তোমরা মানে হিন্দুরা 30%, যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। কিন্তু আবার সেখানে মুখ্যমন্ত্রী মুখ বন্ধ করে আছেন, একটি শব্দ ব্যবহার করছেন না। বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না। আরে গুজরাট সরকার গুজরাট মানুষকে গিফট সিটি উপহার দিয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি উপহার দিয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার আমাদের কলকাতায় আমাদের গুলশান কলোনি দিয়েছে। বলছেন অপমানিত বাংলা, বাংলাদের অপমানিত করা হচ্ছে, বাঙালির অস্মিতা আঘাতপ্রাপ্ত। রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ দিয়ে গিয়েছিলেন গীত বিতান, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কবিতা বিতান দিয়েছে। রবীন্দ্রনাথ দিয়েছিলেন গীতাঞ্জলি, আমরা এখন পাচ্ছি কথাঞ্জলি। রবীন্দ্রনাথ বলেছিলেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, তাকে তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গেছে, এখন জগন্নাথ দেবকে আপনাদের জেলে টেনে নিয়ে চলে এসেছে। আপনি ভেবে দেখুন, বাংলার মানুষ পুরী যায়, দীঘা যায়, আমরা এতদিন পর্যন্ত জগন্নাথ দেবের কাছে পৌঁছতাম, কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের কাছে পৌঁছে গিয়ে একটা গন্ডগোল বানিয়ে দিল। কারণ দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী হাইলার কালীঘাটের মা কালী নিচ্ছেন না, ওনার বাড়ির পাশে কালী মা আছে, মা বলছেন আমি আর পারবো না, অন্তত আরজিকরের পরে আর 40,000 চাকরি বিক্রির পাপ আমি ধুতে পারবো না, আমার ক্ষমা করো। হাত তুলে নিয়েছেন মা কালী। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন জগন্নাথ দেবের কাছে, পান্ডারা জিজ্ঞাসা করেছেন আপনি সত্যি পুজো করতে এসছেন তো? কি একটা গন্ডগোল হলো, উনি ওখান থেকে চলে এলেন। তারপরেই দেখলাম মানুষের 200 কোটি টাকা ব্যয় করে ওখানে শুরু হয়ে গেল জগন্নাথ দেব কালচারাল সেন্টার। জগন্নাথ দেবের কাছে পৌঁছলেন, বললে তুমি চলো। বলছে কোথায়? দীঘার পাড়ে, ওখানে সমুদ্র। বলে আমি তো সমুদ্রের পাড়ে আছি, কিসের প্রয়োজন? বলছেন এখানে সমুদ্র থেকে ওই সমুদ্র অনেক শান্ত, এখানে ঢেউ আছে, আওয়াজ আছে, সাইক্লোন আছে, গর্জন আছে, কিন্তু দীঘার সমুদ্র একদম নিস্তরঙ্গ। তুমি ওখানে চলো, বিদ্যাসাগরের মাটিতে চলো, ওখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি করেছিল, সেই মাটিতে তোমায় নিয়ে যাব। উনি বললেন আমি যেতে পারি, কিন্তু ওখানে কালচারাল সেন্টারের নামে কি হবে? বললে তুমি সব দেখতে পাবে, ধৈর্য ধরো। নিজের ইচ্ছার বিরুদ্ধে কেউ জগন্নাথ দেব পৌঁছে গেলেন পুরীতে, খালি জগন্নাথ দেব ঢুকেছেন পুরীতে, পুজোর নামে ঘন্টা বাজিয়েছেন দীঘাতে, তারপরেই দেখা গেল নতুন নাম হয়ে গেল ওটাও নাকি ধাম। অর্থাৎ স্বয়ং জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ করেছেন, জগন্নাথ দেব ঘাবড়ে গেছে, পরিবারে অশান্তি লেগে গেছে। আজকে তার ভাই সুভদ্রার বলরাম সে বলছে তুমি কেন এলে? বলে এরকম যে কোনো মানুষ মাথায় টুপি পরিয়ে দিতে পারে আমরা বুঝতে পারিনি। আমাকে বলেছিল কালচারাল সেন্টার, এখন বলছে ধাম। এখন ধামে ধামে দমাধাম শুরু হয়ে গেছে, কে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছেন না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী থেমে নেই, তিনি বলছেন আমি আছি, আমি আছি। আমাকে কালী প্রত্যাখ্যান করেছে, আমি জগন্নাথ দেবকে ধরেছি। জগন্নাথ দেবের পরিবারে অশান্তিটাতে কি হয়েছে? আমি একদম ওপরের দেবতার কাছে চলে যাব। দেবাদিদেব মহাদেব বলছেন উত্তরবঙ্গের মহাকালের, তিনি এখন মন্দির তৈরি করবেন, এখন মানুষের কাছে নয়, দেবতার দরবারে মুখ্যমন্ত্রী, যিনি জনগণের নেত্রী ছিলেন, যিনি মানুষের মনের মধ্যে বিশ্বাস জাগাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। আজকে সেই নন্দীগ্রাম খ্যাত মুখ্যমন্ত্রী আজকে জনগণের দরবার ছেড়ে মানুষের দরবারে, দেবতার দরবারে পৌঁছে গেছেন। আজকে সবচেয়ে বড় যে দরবার রাজনীতিতে,
রাজনীতি, ভোট, তার সবচেয়ে বড় উৎসব নির্বাচন। আর নির্বাচনের আগে বাংলার গণদেবতা স্থির করে নিয়েছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, তৃণমূল চলে যাবে। আমরা এসেছি পরিবর্তন সভা নিয়ে। 15 বছর তৃণমূল কংগ্রেসের নিরবিচ্ছিন্ন শাসন পাল্টানো দরকার, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। সেজন্যই চাই বিজেপির সরকার। আগামী 14ই মার্চ দুপুর 1টা কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বিজেপির পরিবর্তন যাত্রা শেষ করবার পরে এক বিশাল ঐতিহাসিক জনসভা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দলের পক্ষ থেকে। আপনি আসুন, আপনার বন্ধুকে নিয়ে আসুন, পরিবারকে সঙ্গে নিয়ে আসুন, প্রিয়জনকে সঙ্গে আনুন, প্রতিবেশীকে সঙ্গে আনুন। শেষ ধাক্কা তৃণমূলকে ব্রিগেড থেকে দিতে হবে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী সেই সবার প্রথম বক্তা। তার নেতৃত্বেই তৈরি হচ্ছে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হবে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। তৃণমূলকে ঠেকিয়ে রাখবার ক্ষমতা কোন শক্তি নেই। তৃণমূলের বিসর্জন অনিবার্য। আর সেজন্যই আপনাদের কাছে আমরা আবেদন জানাতে এসেছি, আরেকটা ধাক্কা লাগিয়ে দিন, এবার তৃণমূলকে বিদায় দিন। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে নেমে পড়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে কেন? মুখ্যমন্ত্রী তো কোনো অন্যায় বলছেন না। আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রেরণা, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রশিল্পী। তার কবি মন নিয়ে, তার মানবিক মুখ নিয়ে তিনি বলছেন আরে যারা মারা গেছে তারাও তো কারোর বাবা ছিল, কারোর ভাই ছিল, কারোর প্রেমিকা ছিল, কেন তা ভোটার লিস্ট থেকে বাদ যাবে? ওদেরও তো দেখতে দিচ্ছে। আমরা বলছি বাংলাদেশিদের ঢুকতে দেব না, রোহিঙ্গাদের ঢুকতে দেব না। ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। মুখ্যমন্ত্রী বলছে ওরাও তো মানুষ, ওরা পরে মন্দির ভেঙেছে তো কি হয়েছে? ওরা রবীন্দ্রনাথের প্রতিকৃতি ভেঙেছে, বাড়ি ভেঙেছে, সুনীল গাঙ্গুলির বাড়ি দখল করেছে, সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে দিয়েছে তো কি হয়েছে? ওরা হিন্দুদের শিবলিঙ্গ ধ্বংস করেছে, হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তরিতকরণ করেছে, জোর করে নিচে করেছে, প্রকাশ্যে ধর্ষণ করেছে তো কি হয়েছে? ওরাও তো বাংলা ভাষায় কথা বলে, ওরাও তো বাঙালি। তাই মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিচ্ছেন। আপনারা ছোটবেলায় বইতে পড়েছিলেন না রামধেনু, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন রংধেনু, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। রামের নাম উচ্চারণ করা পশ্চিমবঙ্গে চলবে না, অন্য কারোর নাম উচ্চারণ করবে চলবে। আরে আমরা কোনো ধর্মীয় সভা করতে আসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন বিষদগারের লক্ষ্য বিজেপি নয়, কিন্তু আমরা বলছি আমাদের এই বহুত্ববাদের জন্য, আমাদের যত পথ তত পথের জন্য, আমাদের যত মত তত পথকে বাস্তবায়িত করবার জন্য, মিলনের পদযাত্রা তৈরি করার জন্য একটা সুখণ্ডিত সুরক্ষিত ভূখণ্ডের প্রয়োজন আছে। ওপার বাংলায় আজকের মিলন উৎসব চলে না, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা চলে না। ওপার বাংলায় নজরুল নেই, ওপার বাংলায় এস ওয়াজেদ আলী নেই, ওপার বাংলায় সৈয়দ মুস্তাফা সিরাজ নেই, ওপার বাংলায় সৈয়দ মুস্তাফা আলী নেই, ওপার বাংলায় এপিজে আব্দুল কালাম নেই। মুখ্যমন্ত্রী চাইছেন এপার বাংলা দুঃখে কেন নজরুলকে আমরা ভুলে যাই, তার জন্য উনি কবিতা লিখছেন। রোজ আপনাদের সামনে ছপাং করে কোনো কবিতার বই ছাপিয়ে পড়ছে। নজরুল রবীন্দ্রনাথকে কোনো চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক উপহার তৈরি করে রেখে দিয়েছেন। মুর্শিদাবাদে দেখেছিলেন তো একজন হিন্দু বিবাহিত মহিলা, তিনি বিএসএফ এর সামনে 45 বছর বয়স দাঁড়িয়ে বলছেন গুলি চালান, আমার বুকটা ঝাঁটা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, অন্যের হাতে শরীরটাকে অপবিত্র হতে দেব না। আর তো এ তো আমাদের মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে, এ তো জহরব্রতর কথা মনে করিয়ে দিচ্ছে, এ তো মধ্যযুগীয় সেই ইসলামিক বর্বরতার কথা মনে করিয়ে দিচ্ছে। মেদিনীপুর জেলার শিক্ষিত মানুষের জেলা, এই জেলা মাস্টার মশাইদের জেলা,
এই জেলার অলিতে গলিতে হেডমাস্টার মশাইদের বসবাস। আজকে এমন করুণ অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে শিক্ষক সমাজের। ভালো ছাত্ররা শিক্ষকের চাকরি ছেড়ে দিচ্ছে। একজন আমার বাড়ি এসেছিল, বললেন দাদা চাকরি ছাড়ছি, মুম্বাই যাচ্ছি। আমি বললাম কত টাকা মাইনে পেতিস? বললো আমার পিএইচডি সবে কমপ্লিট হবে, ৭১,০০০ টাকা হয়েছিল দাদা। আমি ছাড়বি কেন? বলছেন ছাত্ররা আমার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে। ছাত্ররা মনে করছে যে আমিও কোনো চাকরিটা কিনে নিয়েছি। ছাত্র মনে করছে কিনা জানি না, আমি ছাত্রের দিকে তাকাতে লজ্জা পাচ্ছি। এই পরিস্থিতি তৈরি করেছে। একজন ছাত্র একটি অ্যালজেব্রার অঙ্কের জন্য মাস্টার মশাইকে বলছেন পারছি না, একটু লিখে দিন। মাস্টার মশাই দৌড়চ্ছে, ছাত্রও দৌড়চ্ছে তার পিছনে পিছনে। মাস্টার মশাই ব্ল্যাকবোর্ড ছেড়ে পালিয়ে গেছে। একদিকে মাস্টার মশাই পালাচ্ছেন, অন্যদিকে পুলিশ পালাচ্ছে। মাস্টার মশাইয়ের জায়গা হচ্ছে ব্ল্যাকবোর্ডের সামনে, তিনি ঢুকে পড়েছেন ভয় বাথরুমে। পুলিশের জায়গা হচ্ছে থানার দরজায়, পুলিশ ঢুকে গেছে টেবিলের তলায়। তৃণমূল কংগ্রেসের কারণে এ ধরনের সরকার আপনি করতে পারেন। এই সরকারের হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে। বারবার তৃণমূল আপনাদের গল্প শুনিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আগে যদি জানতাম এদের আমি টিকিট দেব দিতাম না, কিন্তু আর প্রতারণার দিন শেষ। লাগা চুনরি মে দাগ, ছুপাও কেসে, ঘর যাও কেসে। তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেসের বিদায় অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেস চলে গেছে। কোনো বোমার প্রয়োজন নেই, কোনো গুলির প্রয়োজন নেই, কোনো বারুদের প্রয়োজন নেই, অপশব্দের প্রয়োজন নেই, উৎসবের প্রয়োজন নেই। তৃণমূল নেতাকে আক্রমণের দরকার নেই, তৃণমূলকে অবরোধ করে দেওয়া নেই, তৃণমূলকে জেলে ঢোকানোর প্রয়োজন নেই। খালি তৃণমূলকে না বলে দিন না। তৃণমূল মানে না, নো মিনস নো। তৃণমূলের বিদায় আসন্ন, এতে আপনারা সামিল হবেন। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম। खत्म हो गया भाई।